দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বিন শফিক। আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে আছেন বাবর আলী, যিনি সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করে এসেছেন। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি বাবর আলী। আপনার কাছে প্রথম প্রশ্ন, একজন বাবর আলী হতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? মাউন্টেনিয়ারিংয়ের যদি আমি অ্যাসপেক্ট থেকে বলি, সেটার জন্য অবশ্যই ডেডিকেশন থাকাটা দরকার, এবং ওই ডেডিকেশনটাকে হচ্ছে এবার সামনের দিকে হচ্ছে এবার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনের যে হচ্ছে ব্যাক এন্ডে সাপোর্ট দরকার, সেটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আসলে আমার ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স বা অন্য যারা আছে শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছি। তো ডেফিনেটলি ওই ডেডিকেশনটা এবং সাথে ওটা পার্সু করতে পারার মতো ব্যাক এন্ডে সাপোর্ট, এটা বলবো যে এটা খুব দরকার। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি আপনি এপ্রিলের 10 তারিখ এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন এবং সামিট পুশ করেছেন 14ই মে এবং 19 তারিখ হচ্ছে চূড়াতে আপনার পা পড়েছে। 14 থেকে 19 5 দিন লাগলো আপনার সামিট পুশ করার পর, অর্থাৎ বেস ক্যাম্প থেকে চূড়ায় পৌঁছানো পর্যন্ত। কিন্তু তার আগে এতটা সময় আসলে কেন প্রয়োজন ছিল? এই অভিযানগুলোতে আসলে বড় একটা সময় ব্যয় হয়। অ্যাক্লামাটাইজেশন বলে একটা ব্যাপারে, একটু সহজ করে আমি যদি বলি, অ্যাক্লামাটাইজেশন হচ্ছে অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা দুইটার সাথে শরীরকে খাপ খাওয়ানো। যেহেতু অত উচ্চতায় পৃথিবীতে কেউই বাস করে না, এবং আমি নিজেও সমুদ্র সমতলের মানুষ, যেহেতু অত উচ্চতায় কেউ বাস করে না, সাধারণত হিমালয়ের যে গ্রামগুলো আছে, সর্বোচ্চ সেটেলমেন্ট যেগুলোতে আসলে লোকজন স্থায়ীভাবে বাস করে, দেখা যায় 3,500-4 হাজার মিটার এরকম জায়গায়। আর কিছু জায়গা হয়তো আছে যেগুলো অস্থায়ী সেটেলমেন্ট, যে গোরাকশেপ বলে যে জায়গাটা আছে, 5,100 মিটারও সিজনের সময় লোকজন থাকে, অন্য সময় থাকে না। তো এই অত উচ্চতায় তো মানুষ সাধারণত হচ্ছে লম্বা সময় থাকতে পারে না। এই উচ্চতাটার সাথে খাপ খাওয়ানোর জন্যই হচ্ছে আসলে এই লম্বা সময়টুকু ব্যয় হয়। আমরা বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যাই, আবার বেস ক্যাম্পে ফেরত আসি, আবার ক্যাম্প 1 হয়ে ক্যাম্প 2-তে যাই, আবার ফেরত আসি, ফাইনালি ক্যাম্প 3 টাচ করি, দেন বেস ক্যাম্পে ফেরত আসি। তো এই অ্যাক্লামাটাইজেশন রোটেশন, এই জিনিসটাকে করতেই মূলত সময়টুকু ব্যয় হয়। আর পর্বতে আরেকটা নিয়মও প্রচলিত, যে গো হাই স্লিপ লো, উপরের দিকে গিয়ে আবার যখন রাতে আমি টেন্টে ঘুমাবো, সেটা একটু নিচের দিকে হলে বডিটা তাড়াতাড়ি উচ্চতার সাথে খায়। তো এই প্রসেসটা করতে আসলে মূলত এই লম্বা সময়টুকু ব্যয় হয়। আমরা যতটুকু জেনেছি আপনি তারও প্রায় 10 বছর আগে থেকে এভারেস্ট রিজিয়নে ঘোরাফেরা করেছেন বা বিভিন্ন সময় গিয়েছেন। তারপরেও এতটা সময় লাগলো? আপনি তো এর আগে বিভিন্ন উচ্চতার পর্বতে আরোহণ করেছেন, তারপরেও কি এতটা সময় সবারই লাগে? হ্যাঁ, অবশ্যই। এটা এরকম 8,000 মিটার যে পর্বতগুলো, বেশিরভাগ ক্ষেত্রেই 1.5 থেকে 2 মাসের অভিযান, এবং প্রত্যেকবারই অ্যাক্লামাটাইজেশন, আমি যে ব্যাপারটা বলছিলাম একটু আগে, উচ্চতার সাথে খাপ খাওয়ানো, আর সায়েন্টিফিক্যালি এটা একবার কেউ অ্যাক্লামাটাইজ হলে সেটা 28 দিন পর্যন্ত বলবৎ থাকে। তো যেহেতু ওই সময়টুকু ক্রস করে আমি আবার পর্বতে যাচ্ছি, বছরে আমি সুযোগ পাচ্ছি 1.5 থেকে 2 মাস হয়তো পর্বতে থাকার। তো সেটাতে আর একদম সবসময় প্রত্যেক বছরের যে সিজনগুলোতে সবসময় হচ্ছে এরকমও না। তো প্রত্যেকবার গেলে প্রত্যেকবারই শরীরটাকে উচ্চতার সাথে খাপ খাওয়াতে হয়, এবং প্রসেসটুকুতে এই সময়টুকু আসলে ব্যয় করতেই হয়। তার মানে হাই অ্যালটিটিউড থেকে কেউ ফেরার পর যদি 28 দিন সময় অতিবাহিত হয়, তারপরে যদি আবার সে যেতে চায়, ওই অ্যাক্লিমেটাইজেশন প্রসেসের মধ্যে আবার যেতে হয়। একদম, এটা উচিত, সায়েন্টিফিক্যালি এটা উচিত। ওকে। আচ্ছা, সঙ্গত কারণেই যারা এভারেস্ট সামিটার ছিলেন আগে, তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি বিভিন্ন সময় হতে হয়, আপনাকেও নিশ্চয়ই হতে হয়েছে। যেই মুহূর্তে এভারেস্টের চূড়ায় পা রাখলেন, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? স্যার এডমন্ড হিলারিকে এই প্রশ্নটা করা হয়েছিল। উনি কিন্তু বলেছিলেন যে তার মাথায় চিন্তা ছিল, আমি ফিরবো কিভাবে, কখন ফিরবো, কিভাবে ফিরবো। আপনার মাথায় আসলে সেই মুহূর্তে কোন চিন্তাটা কাজ করেছে? প্রথমেই একটা খুব ভালো লাগা কাজ করছিল, যেটা মানে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। আমি একটা জিনিস অনেক বছর ধরে করতে চাচ্ছিলাম, সেটা ফাইনালি আমার ধরা দিল আমার হয়ে, আমার এই ইচ্ছেটুকু পূর্ণ হলো। তো সেটা এই সেন্সটা কাজ করছিল। এবং আপনি যে এডমন্ড হিলারির কথা বলেছেন, একদম আমি ওনার সাথে মানে পুরোপুরি একমত। ইটস অলওয়েজ এ টু ওয়ে জার্নি। আমি একটা পর্বতের চূড়ায় পৌঁছেছি, এবং এটা তখনই আসলে পুরোপুরি আমি বলবো সফল হবে আমি যদি ঠিকঠাকভাবে বেস ক্যাম্পে নেমে আসতে পারি, এবং তখনই আসলে এই আনন্দটুকু
চূড়ায় দাঁড়ানোর আনন্দটুকু উপভোগ করা যাবে। তো এইটাও খুব কাজ করছিল মাথায় যে ঠিকঠাকভাবে সুস্থভাবে নিচের ক্যাম্প যে সামিট ক্যাম্প বা ক্যাম্প 4 সেটাই ফিরতে হবে। কারণ এছাড়াও যেটা হয়ে থাকে যে পর্বতে বড় দুর্ঘটনা যেগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই নামার সময় হয়ে থাকে। কারণ টায়ার্ড লেগস থাকে, টায়ার্ড লাংস থাকে, একই সাথে শরীর সামনের দিকে ঝুঁকে থাকে, তো চান্সেস থাকে ফল করার। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লাইম্বার যারা, মাউন্টেনিয়ার যারা উপর দিয়ে ক্লাইম্ব করার সময় হয়তো এফোর্টটা দিয়ে দিচ্ছে, ফেরার সময় হয়তো এক্সস্টেড থাকে। তো এই ঠিকঠাকভাবে ফেরার ব্যাপারটুকু আমার মাথায় কাজ করছিল। যারা এভারেস্টে যায় আমরা দেখি ক্যাম্প 4 থেকে সামিটে পৌঁছায়, তারা ঠিক রাতের বেলা শেষ রাতের দিকে রওনা করে ভোরের দিকে পৌঁছায়, মানে এটার কি কোনো সিগনিফিকেন্ট কারণ আছে, মানে কেন ভোরবেলা পৌঁছায়, গভীর রাতে রওনা করে ক্যাম্প 4 থেকে? আচ্ছা, এটা মোটামুটি হিমালয়ের বেশিরভাগ চূড়ার ক্ষেত্রেই সত্য। এটার একটা কারণ আছে। ইউজুয়ালি যেটা হয়, বেস ক্যাম্পে আমি ক্যাম্প 1-এ যাচ্ছি বা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-তে 3-তে এরকম যাচ্ছি, আমি জানি ওখানে আরেকটা ক্যাম্প আছে বা আমি গিয়ে তাঁবুটা আমার ওখানে পিচ করব এবং ওখানে আমি রাতে থাকবো, ওই জায়গায় আমি থাকবো, ওটা মাথায় থাকে। কিন্তু চূড়া এমন একটা জায়গা যেখানে থাকা যায় না ইন দ্য সেন্স যে আমি ওখান থেকে ফেরত আসবো। তো সেজন্যই দেখা যায় ইউজুয়ালি এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে গেলে সাধারণত দেখা যায় সকাল সকাল যাত্রা শুরু করলে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা যেটাই লাগছে। যেহেতু আমি চূড়ায় যাচ্ছি এবং ওখান থেকে আবার আমার নিয়ারেস্ট যে ক্যাম্প থেকে আমি যাত্রা শুরু করেছি সেখানে ফেরত আসতে হবে, সেজন্য এটা লম্বা যাত্রা হয়ে যায়। তো এই জন্য রাতে বেরোনো হয় বেশিরভাগ ক্ষেত্রেই। অনেক ক্ষেত্রে সেটা শেষ রাতে, অনেক ক্ষেত্রে আরেকটু আগে করে বেরোতে হয়, এটা একটা কারণ। আরও একটা বড় কারণ থাকে হচ্ছে রাতের বেলা ওয়েদারটা স্টেবল থাকে। আর পর্বতের দিনের বেলা যেটা হয়, দুপুর 12টা-1টার পরে ওয়েদার কিন্তু বেশিরভাগ দিনই হচ্ছে বিগড়ে যায়, হোয়াইট আউট হয়। হোয়াইট আউট হয়ে গেলে চারপাশে মেঘে ঢেকে গেল, তখন নেভিগেট করতে অসুবিধা, ফেরার পথ চিনতে অসুবিধা, এটা একটা ব্যাপার থাকে। আর দিনের আলো হচ্ছে যত গড়াতে থাকে, দিনের ঘড়ির কাঁটা দিনের বেলায়, তখন চান্সেস থাকে যদি সেদিন খুব সানি ডে হয়, তো সূর্যের তাপে হচ্ছে আইস পিলার বা এরকম হাই মাউন্টেনে চান্সেস থাকে হচ্ছে অ্যাভালাঞ্চ বা তুষারধস হওয়ার। সূর্যের তাপে বরফের পিলার বা এগুলো গলে গিয়ে বা তুষার গলে গিয়ে অ্যাভালাঞ্চ বা তুষারধস হতে পারে দিনের বেলায়। তো রাতে সেটা হয় না এবং অনেকটুকু স্টেবল থাকে। তো এগুলোই মূল কারণ বেসিক্যালি রাতের বেলা সামিট পুশের। 8000 মিটারের উপর থেকে যখন সকালের প্রথম সূর্যোদয়টা দেখা হয়, অনেকে বলেন বা অনেক লেখায় শুনেছি, অনেক লেখায় পড়েছি যে সেটা পৃথিবীর একটি অন্যতম সুন্দর দৃশ্য এবং বলা হয়ে থাকে অনেকের জীবন বোধ বা জীবন সম্পর্কে চিন্তাও অনেকের পরিবর্তন হয়ে যায় এই স্বর্গীয় দৃশ্যটা দেখে। এখন আপনার ক্ষেত্রে সে অনুভূতিটা কী ছিল এবং আপনার পরিবর্তনটা কি এসেছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পা দিয়ে বা সর্বোচ্চ জায়গা থেকে সূর্যোদয়ের সেই নৈসর্গিক সৌন্দর্য দেখার পর? আচ্ছা, প্রথম যে ব্যাপারটা কাজ করছিল যে আমি যখন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখার সৌভাগ্য, এটা আমার মাথায় আসছিল, একটা লাইনই বারবার মাথায় ঘুরছিল যে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল, এই লাইনটা মাথায় ঘুরছিল। এবং আমি যেহেতু এভারেস্ট এই পর্যন্ত অলমোস্ট 15টা রুটে ক্লাইম্ব হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় বা এখন যেটা কনভেনশনাল রুট মূলত 2 দিক দিয়ে ক্লাইম্ব হয়ে থাকে, নেপালের সাইড আর টিবেটের সাইড দিয়ে। আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, আমি 2 চোখ ভরে আসলে তিব্বতের সৌন্দর্য দেখেছি, সেই ঢেউ খেলানো পাহাড়ের সারি একদম দিগন্ত জোড়া, সেটা দেখেছি। এবং যদি আমি আমার চেঞ্জের কথা বা কি ফিল হয়েছে সেটা বলি আর কি, যে আমার এটা প্রকৃতিতে গেলেই সবসময় মনে হয়, এরকম উঁচু পর্বত ক্লাইম্ব করতে গেলেই, যে এই বিশাল টেরেনের কাছে বা বিশাল মাউন্টেনগুলোর কাছে যে আমরা কি ইনসিগনিফিকেন্ট আর কি পরিমাণ স্মল, এই ফিলিংটুকু আরেকবার আমার বোধোদয় হলো। এবং আমি যদি মাউন্টেনের সাথে তুলনা করি যে হাউ ফ্রেজাইল উই আর, এই ব্যাপারটুকু মাথায় এসেছিল। আচ্ছা, আপনি তো এবার প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে সামিট করলেন। মাউন্ট এভারেস্ট থেকে ফিরে আসার পর কিন্তু ক্যাম্প 4-এ আপনার যেই সময়টুকু থাকার কথা ছিল তার থেকে বেশি থেকেছেন। আমার এবং আমার সহকর্মীর কিন্তু তখন নেপালে থাকা হয়েছিল এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা খোঁজখবর রাখছিলেন, তারা কিন্তু বেশ উদ্বিগ্ন ছিল বিষয়টা নিয়ে। আমাদের কাছেও কিন্তু ফোন করেছে যে আসলে খোঁজ নেওয়া যায় কি না, কেন এরকম হলো। মধ্যে সময়টুকু আসলে কোনো ধরনের কোনো কমিউনিকেশন না হওয়ার কারণটা কী ছিল, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কোনো খবরাখবর আপনার যারা খোঁজখবর দিচ্ছিলেন
তারা পাচ্ছিলেন না, এটা আসলে কেন হয়েছিল এবং এই বিলম্ব হওয়ার কারণটা আসলে কি ছিল? আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে এভারেস্ট যখন ক্লাইম্ব করে আমি নিচের দিকে ক্যাম্প 4-এর দিকে নামতে শুরু করেছিলাম, ব্যালকনির ঠিক উপরে হচ্ছে আমি একটা তুষার ঝড়ের মুখোমুখি হই, ব্লিজার্ড যেটাকে বলা হয়, এবং জায়গাটা খুব এক্সপোজড একটা জায়গা ছিল, একটা গিরিশিরার মধ্যের জায়গা, এবং দুপাশে কোনো আড়াল নেই, এবং 2.5 ঘন্টা ধরে একদম সূচের মতো তীব্র বাতাস আর হচ্ছে তুষারের কণা ক্রমাগত হচ্ছে চোখে মুখে যে বডির যে অংশটুকু এক্সপোজ ছিল সেটাতে ঝাপটা দিচ্ছিল। তো এই 2.5 ঘন্টার সময়টা মূলত হচ্ছে আমাকে এই বিলম্বটুকু করিয়েছে। এবং ক্যাম্পে ফেরার পরে প্রথম যে জিনিসটা ছিল যে ওই সময় আসলে শরীরে অনেক ফ্লুইড দরকার, কারণ এরকম একটা বড় সামিট পুষে শরীর থেকে প্রচুর পরিমাণ কিলো ক্যালোরি ব্যয় হয়। অনেকে বলে থাকে যে এরকম এভারেস্ট সামিট পুষে একবার একটা সামিট পুষে 15 থেকে 20,000 কিলো ক্যালোরি পর্যন্ত একজন ক্লাইম্বার মানে বার্ন করে থাকেন। তো আমাদের অলমোস্ট শেষের দিকে পানিও শেষ হয়ে গেছে। তো প্রথম তাঁবুতে ফিরে অন্য যে কোনো কাজ, কমিউনিকেশন বা আর কিছু করার চেয়ে প্রথম কাজ ছিল হচ্ছে বরফ গলিয়ে পানি তৈরি করা। তো আমি আর বীরে, আমার যে ক্লাইম্বিং গাইড ছিল, আমরা সেটাই করেছি, যেহেতু একটু পানিটা খেয়ে এই তৃষ্ণাটা মেটানো। তো এই ব্লিজার্ড আর এই যে বরফ গলিয়ে পানি তৈরি করা, এই প্রসেসটুকুতে আসলে বিলম্বটুকু হয়েছে। আমাদের সুযোগ হয়েছিল কিন্তু একেবারে বেস ক্যাম্পে, আমি আর আমার সহকর্মী কিন্তু ছিলাম ঠিক সেই দিন যেদিন রাতে আপনি সামিট পুশটা করেন। আপনি কিন্তু তখন বলেছিলেন যে বাংলাদেশে মাউন্ট এভারেস্ট বা বড় পর্বত আরোহণকারী যারা আছে, অর্থাৎ প্যাশনেট মাউন্টেনিয়ার, তাদের সংখ্যা কিন্তু নিতান্তই কম, এবং আপনি একটি সংখ্যা বলেছিলেন এটি প্রায় 50 জনের কাছাকাছি। এত বেশি মানুষের দেশ, এভারেস্টের এত কাছের দেশ, তারপরেও এই সংখ্যাটা কম হওয়ার পেছনে কারণ কি? এটা কি শুধুই ফিজিক্যাল নাকি অন্য কোনো কারণ আছে? না, ডেফিনেটলি ফিজিক্যাল কারণ না, আরও অনেকগুলো ব্যারিয়ার আছে। তো মূল ব্যারিয়ার যেটা, সেটা বলবো পৃষ্ঠপোষকতার অভাব। যে এই ধরনের এই স্পোর্টসটা আসলে আমি বলবো যে এই খেলতে গেলে অনেক টাকার দরকার, কারণ যে সরঞ্জামগুলা ব্যবহার করা হয় প্রত্যেকটা সরঞ্জামই খুবই এক্সপেন্সিভ। যে পোশাকগুলো পরতে হয় সেগুলো খুবই এক্সপেন্সিভ, এবং এটার ক্ষেত্রে পারমিট ফির একটা ব্যাপার থাকে। যেমন নেপালের ক্ষেত্রে, যে নেপালে আমাদের যেরকম হয়তো রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তো নেপালের ক্ষেত্রে অনেকাংশেই সেটা হিমালয়া বা ট্যুরিজম বেসড, এবং ওদের ট্যুরিজমটা মূলত আসলে হিমালয় বেসড। তো ওখান থেকে একটা ওরা বড় পরিমাণ হচ্ছে দেশ হিসেবে রাজস্ব পেয়ে থাকে। তো এটার পেছনেও এই পারমিট বা এইসবের পেছনেও হচ্ছে একজন ক্লাইম্বারকে একটা বড় অ্যামাউন্ট পে করতে হয়। তো এই সব মিলিয়ে আমি যে সরঞ্জাম, পোশাক, পারমিট সব মিলিয়ে বা ইন্স্যুরেন্স, এগুলা মিলিয়ে আসলে খরচটা অনেক বেশি হয়ে যায়। তো এই পৃষ্ঠপোষকতার মানে অর্থের যোগান, এটা একটা বড় হচ্ছে আমি বলবো বাধা। এছাড়া একটু জাতিগতভাবে আমরা যদি ওইভাবে বলি, একটু খানিকটা এটা গঠনগতভাবেই আমরা খানিকটা দুর্বল। এটার অন্য কারণও আছে, যে আমাদের ল্যান্ডটা খুবই ফার্টাইল, হিমালয়ের, হ্যাঁ হিমালয়ের দান একদম পলিবাহিত যে আমাদের মাটি আছে, ল্যান্ডটা ফার্টাইল দেখে আমাদের হয়তো অত কষ্ট করতে হয় না ফসল ফলানো বা এসবের ক্ষেত্রে। তবে সেই দিন আসলে চেঞ্জ হচ্ছে, নাম্বারটা যদিও কম, কিন্তু আমি যদি ওভারঅল ইন্ডিভিজুয়াল স্পোর্টস, পর্বতারোহণ অনেকটুকুই তো ইন্ডিভিজুয়াল স্পোর্টসে পর্বতারোহণের বাইরে আমরা জাতি হিসেবে খুব ভালো করছি। আমি অন্য স্পোর্টসগুলোর নামই যদি নেই, আর্চারি, বক্সিং, এরকম ইন্ডিভিজুয়াল স্পোর্টসে যেগুলো আমরা ধরে নিতাম যে আমরা এগুলোতে ভালো নয়, এগুলোতে আমরা কিন্তু রিসেন্ট টাইমসে খুব ভালো করছি। তো এই শারীরিক আমি যদি বলি সক্ষমতার জায়গাটুকু, এটাতে আমরা রিসেন্টলি অনেক ভালো করছি, গ্রোন আপ করছি। এখন এই অর্থের যোগানের ব্যাপারটুকু যদি হয়ে যায়, আরও নতুন ইয়াং গার্লস এই স্পোর্টসটাতে আগ্রহী হবে, এবং ডেফিনেটলি আমরা পর্বতারোহণ, আমরা হিমালয়ের এত কাছের দেশ, আমাদের সেই হিসাবে হিমালয়ে কন্ট্রিবিউশন অনেক কম, অভিযানের সংখ্যা অনেক কম। তো এরা যদি এবার এটাতে অ্যাক্টিভলি এই স্পোর্টসে খেলে আমরা অনেক দূরে এগোতে পারবো। আচ্ছা, খরচের কথা যেহেতু বললেনই, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন আপনার প্রায় 45 লাখ টাকার মতো খরচ গেছে, এবং এই ফান্ডিংটা সংগ্রহ করার গল্পটাও কিন্তু আমাদের অনেকেরই জানা। আপনি বলেছেন অনেকের খরচটা বেশি যায়, অনেকের কিছু কম যায়। আপনার কাছে প্রশ্ন হচ্ছে দুটো, সবচেয়ে কম খরচে এভারেস্ট সামিট কততে করা সম্ভব, আর হচ্ছে খরচের পার্থক্যটা মূলত কেন হয়? অনেকে শুনেছি বাংলাদেশি টাকা প্রায় কোটিখানিক টাকাও খরচ করেন, কিন্তু পার্থক্যটা কেন হয় এতটা? আচ্ছা, একদম কম খরচ যদি বলি,
$11,000 পারমিট ফি হিসেবে নেপাল দিয়ে যদি কেউ ক্লাইম করতে চায়, এটা নেপাল গভর্নমেন্টকে দিতেই হবে। আর সে যদি তিব্বত দিয়ে ক্লাইম করতে চায়, তিব্বত হয়ে, সেটা 15,800 বা অলমোস্ট 16,000। আর এরপরে বাকি এবার সরঞ্জামের জন্য আমি আরও ধরেন একদম নতুন কেউ যার এরকম 8,000 মিটারের উপযোগী সরঞ্জাম নেই, হয়তো মাউন্টেনিয়ারিং সরঞ্জাম আছে কিন্তু 8,000 মিটারের সব জিনিসপত্র আলাদা। এটা আরেকটু যদি বলি যে বেশি পরিমাণ ঠান্ডাই ক্লাইম্বারকে সুরক্ষা দেবে এরকম জিনিসপত্র কিনতে হয়, এটার জন্য অলমোস্ট $5,000-6,000 চলে যাবে একদমই। আমি যদি বলি শুধু এভারেস্টের ক্ষেত্রে বলি, অঙ্কটা অবশ্যই মনে হয় 30 লাখ হবে বাংলাদেশি টাকায়, যদি একদম মিনিমাল ওয়েতে যাওয়া হয় আর ডলারের রেট বা সব কিছু চিন্তা করে। আর কোটিখানেক আপনারা যেটা বলছেন যে আর এত পার্থক্য কেন হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে এবার অনেকগুলো এজেন্সি আছে যারা এভারেস্ট এক্সপিডিশনটা অপারেট করে, তো এজেন্সি ভেদে একটা ব্যাপার থাকে এবং বেস ক্যাম্পে কী ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, এটা অনেকে হয়তো অনেক ধরনের সুযোগ সুবিধা ওখানে আশা করে থাকেন। অনেকে হেলিকপ্টার সার্ভিসেস নেন বেস ক্যাম্প যেতে, বা অন্য পর্বতে হচ্ছে ওনারা অ্যাক্লামাটাইজেশনটা করেন যাতে খুম্বু আইসফল নামে যে বাধাটা বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর সেটাকে এড়ানো যায়। তো এই ব্যাপারগুলা যুক্ত হলে তখন খরচের অঙ্কটা আরও বেশিতে গিয়ে ঠেকে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনার কাছে একটা প্রশ্ন খুব বেশি করা হয়, অনেকেই করেন, আপনি বিয়ে করবেন কবে? এখন আপনি এর উত্তরে কিন্তু জানিয়েছেন যে আপনার সহসা বিয়ের কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, এর কারণটা কি শুধুই নারী ভীতি, নাকি আপনি মনে করছেন যে কলম্বাসের ক্ষেত্রে যে কথাটি বলা হয় উনি বিবাহিত থাকলে আমেরিকা আবিষ্কার হতো না, আপনার ভবিষ্যতে যে এক্সপিডিশন প্ল্যানগুলো আছে সেগুলো বিয়ে করলে বাস্তবায়ন হবে না, এই ধরনের কোনো শঙ্কা কি আছে কিনা? এর কারণেই কি আপনার বিয়ে না করার সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি শেষের যে নারী ভীতি না এরকম কোনো ব্যাপার নেই, শেষের যে কারণটা বলেছেন, আসলে আমার প্রায়োরিটি ডেফিনেটলি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, নট অনলি মাউন্টেনিয়ারিং। আমি বলবো আমি নানান অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পছন্দ করি, আমার ওই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিটা হচ্ছে আমার প্রায়োরিটি। এবং আমি যদি কারোর সাথে এই ধরনের কোনো বন্ধনে আবদ্ধ হই, সেটা হবে তার প্রতি খানিকটা অবিচার, কারণ সে কখনোই আমার প্রায়োরিটি থাকবে না, এটা আমি বিলিভ করি দেখেই আমি আসলে বলছি। তো এটা তার প্রতি এক ধরনের অবিচার হবে। আমি জ্ঞানত কারো ক্ষতির কারণ হতে চাই না, বা এই অবিচারটুকু আমার দ্বারা যাতে না হয় এটা আমি এনশিওর করতে চাই, সেজন্য আসলে এই দিকে না এগোনো। বাসা থেকে প্রেশার দেয় না? হ্যাঁ, প্রেশার ডেফিনেটলি আছে, এবং সেটার বাবা মাকে আমি এটা একটা মোক্ষম জবাব এখন দেই আর কি। সেটা তো এটা নিয়ে এখন আর সেজন্য, যেহেতু আমি একটা খুব ভালো জবাব তাদেরকে দিয়েছি, ওদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়েছি, বলেছি ওরা ওভারকাম করতে পারলে আমি এদিকে এগোবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে আপনি বাংলাদেশে ফেরার পর, এভারেস্ট সামিট করার পর। এর মধ্যে একটা ছিল আপনার দাড়ি নিয়ে, আপনার চুল দাড়ি অনেকটা বড় হয়ে গিয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে উনি দাড়ি কেন কাটছেন না। আপনিও একটা নির্দিষ্ট সময় দাড়ি কাটেননি, তারপরে কেটেছেন। আসলে এই দাড়ি রাখার পেছনে, বড় দাড়ি বড় চুল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে এটা কেন ছিল? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে চুল দাড়ির প্রতি আমার একটু ফ্যাসিনেশন আছে। আমি মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, মেডিকেল কলেজে সেই চুল দাড়ি রাখার সুযোগ ছিল না, কারণ ভাইবা থাকে, ভাইবাতে এবং প্রথমে একটা লুক দেখে জাজ করার একটা প্রবণতা আমাদের স্যারদের থাকে, এটা অস্বাভাবিক নয় বলবো আর কি। তো যেহেতু স্টুডেন্ট থাকা অবস্থায় সেটা করতে পারিনি, আমি পরে যখন প্রফেশনাল লাইফে প্রবেশ করেছি আমি চেষ্টা করেছি, আমার যেহেতু এটা আমার খুব শখ, সেটা করতে। আর এই অভিযানের ক্ষেত্রে যেটা বলবো, আমি যাওয়ার আগে হয়তো মাস 1.5-2 আগে চুল দাড়ি কেটেছি, আমি একটু বড় হতে দিয়েছি, যেটার মূল কারণ হচ্ছে দাড়ি থাকলে একটু সানবার্ন কম হয়। আমি ফিরেছি অলমোস্ট 1.5 মাসের বেশি, আমার এখনও বার্নগুলো রয়ে গেছে, তো এটা একটা বড় কারণ। এবং আমি 2 মাসের জন্য অভিযানে গেছি, 2 মাস পরে ফিরছি, আরও মাস 1.5-2 আগে চুল কেটেছি, তো ইন বিটুইন আমার চুল দাড়ির একটু গ্রোথও ভালো, ইন বিটুইন চুল দাড়ি বড় হয়েছে। এটাতে আমি আসলে খুব বেশি কিছু যে করতে পারতাম সেটা একদমই নয়। লোকের বলার ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আমার এন্ড থেকেও আসলে কেউ ওভাবে শুনতে চায়নি, বা আমার অর্জন নিয়ে কথা বলার চেয়ে এগুলাতে কথা বলে আমি খানিকটা আসলে বিরক্ত হয়েছি, যে আরও অনেক কিছু আমার সম্পর্কে হচ্ছে অন্য কিছু নিয়ে আলোচনা করার আছে, সেই জায়গায় একটা লোক দেখতে কেমন বা এইসবে না গেলেই ভালো আর কি। আচ্ছা, একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে একটু জানতে চাচ্ছি। যেদিন আপনি
এভারেস্ট সামিট শেষ করে লুকলা হয়ে কাঠমান্ডুতে ফিরলেন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফলো করছিলাম আপনার খবরাখবর। কাঠমান্ডুতে এসে আপনি দৌড়ালেন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দূরত্ব। এত বড় একটা অর্জন শেষ করে আসার পর কাঠমান্ডুতে এসে আপনার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করা লাগলো কেন? এটা কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, আপনাকে সরাসরি পেলাম বলে জিজ্ঞাসা করছি, ওইটা কেন ছিল? আচ্ছা, ইটস মাই ওয়ে অফ সেলিব্রেশন। আমি বলি এটা আমি যে কোনো এরকম পর্বত অভিযান শেষ করে আমার লাস্ট 2022 সালে এরকম আমাদাবলাম ক্লাইম্ব করে আসার পর, আমাদাবলামের হাইট ছিল হচ্ছে 6812 মিটার। আমি 6.8 কিলোমিটার 6800 মিটার দৌড়েছি কাঠমান্ডুর রাস্তায়। তো সেলিব্রেশন অনেকে অনেকভাবে করে, তো এইভাবেও যে সেলিব্রেশন করা যেতে পারে সেটা, আমি যেহেতু আমার অন্য কোনো নেশা নেই বা ধূমপান বা এই ধরনের অন্য কোনো নেশা নেই, তো আমি এটা করে আনন্দটা পাই। তো আমি এবার 8.2 কিলোমিটার দৌড়েছি, যেহেতু দুটো 8000 মিটার ক্লাইম্ব করেছি। তো এইটা আমার ধরনের সেলিব্রেশন বলবো। আচ্ছা, আপনার কাছে লাস্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার এবারের এই এভারেস্ট যাত্রা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে যতটা সাড়া ফেলেছে, এর আগেরগুলো সঙ্গত কারণে ততটা ফেলেনি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই সক্রিয়তা সেটা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি। নিশ্চয়ই অনেকে আগ্রহী হবে তরুণ প্রজন্মের, যারা মাউন্টেনিয়ারিং করতে চান বা ভবিষ্যতে মাউন্ট এভারেস্টের মতো অন্যান্য বড় পর্বতে উঠতে চান। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? কিভাবে তারা শুরু করবে, নিজেদের গঠন করবে কিভাবে, যদি আমরা একেবারে প্রাইমারি স্টেজের কথা বলি? আচ্ছা, এখন এই মুহূর্তে যদি কেউ একদমই নভিস কেউ চায় যে এই অঙ্গনে পা রাখবে, তাহলে আমার সাজেশন থাকবে আমাদের দেশের সিএইচটি চট্টগ্রাম হিল ট্রেক্সের বান্দরবান দিয়ে শুরু করে। আমাদের দেশের মোটামুটি সব বড় পাহাড়ি বান্দরবানে অবস্থিত। ওখানে যে একটু বড় ট্র্যাকগুলো আছে 3 দিন 5 দিন 7 দিন, যদিও নানান রাজনৈতিক পরিস্থিতির কারণে এগুলো বেশিরভাগ এখন আউট অফ বাউন্ড, কিন্তু সেটা হয়তো সবসময়ই থাকবে না, এই রাস্তাটুকু খুলে যাবে। এবং যে এইটাই আমার ক্ষেত্র ওটাই আমার হচ্ছে ঘাম জড়ানোর জায়গা ছিল। তো ওটা দিয়ে শুরু করতে পারে, এবং ওখানে যেতে যেতে যদি এবার কনফিডেন্সটা গ্রো করে যে না আমি নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত, তারপর হাই অল্টিটিউড ট্র্যাক, বিগিনার লেভেলে যেগুলো হাই অল্টিটিউড ট্র্যাক সেগুলো শুরু করতে পারে। সেরকম সান্দাক ফুফালুট হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, অথবা সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে। এই ধরনের হাই অল্টিটিউড ট্র্যাকের এক্সপিরিয়েন্স গেইন করার পরে আমি বলবো এবার ধীরে ধীরে মাউন্টেনগুলোর দিকে মুভ করা উচিত। 5000 মিটার মাউন্টেন, 6000, সম্ভব হলে 7000, এরপরে 8000 মিটার বা এভারেস্টের মতো পর্বত। পায়ে হেঁটে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ বা সাইকেলে করে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভ্রমণ, এবং এবার আমরা দেখছি 8000 পর্বত দুটি ব্যাক টু ব্যাক আপনার সামিট করা। ভবিষ্যতে কি বাবর আলীকে আমরা অন্য কোনো পরিচয়ে আবিষ্কার করব কিনা বা দেখতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যেগুলো বলছেন অ্যাডভেঞ্চারের নানান ফর্ম, তো আমি ডেফিনেটলি আমি যতদিন অ্যাক্টিভ বেঁচে আছি ততদিন এই ধরনের অ্যাক্টিভিটি করে যেতে চাই। আমি আরেকটা বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড, কায়াকিংও আমি সুযোগ পেলেই করি। আর আমাদের দেশ নদী নালার দেশ, আমাদের দেশে ওয়াটার বডি বেসড অ্যাডভেঞ্চার অনেক কম হয়, এবং এই জায়গায় এক্সপ্লোরেশনের প্রচুর সুযোগ আছে এই ওয়াটার বডি বেসড অ্যাডভেঞ্চারগুলো। তো এই সেক্টরটা আমি পার্সোনালি আরেকটু এক্সপ্লোর করতে চাই। বাবর আলী, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার এভারেস্টের গল্প শুনে। আপনাকে আমাদের আজকের মুখোমুখিতে অংশগ্রহণ করার জন্য, যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল মুখোমুখির আজকের আয়োজন। ভবিষ্যতে অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো ইস্যুতে গল্প হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।